বিশ্বের প্রাচীনতম শহর কাশীতে এখন আমি আছি। মহাপুরাণ স্কন্দপুরাণের কাশীখণ্ডের বর্ণনা অনুযায়ী দেবী পার্বতীর যখন কৈলাসবাসী গৃহহীন সন্ন্যাসী দেবাদিদেব মহাদেবের সাথে বিবাহ সম্পন্ন হয়, তখন মহাদেব ভেবে দেখলেন দেবীর সাথে থাকার জন্য তাদের একটি যথাযথ স্বগৃহের দরকার। স্বর্গ ও মর্ত্য এক করে অবশেষে তার চোখ পড়ল একটি দ্যুতিময় স্থানের ওপর, যেখানে মা গঙ্গার পবিত্র রূপলী ধারা প্রবাহিত হচ্ছে মহাসমারোহে। এই স্থানটিই হল প্রাচীন কাশী, যার আরেক নাম বেনারস, যার আরেক নাম বারাণসী। স্থানটির রূপে বিমুগ্ধ হয়ে দেবাদিদেব মা পার্বতীকে নিয়ে এখানে চলে এলেন আর অঙ্গীকার করলেন কখনো বারাণসীকে পরিত্যাগ করবেন না। আর তাই তো এই স্থানের আরেক নাম অভিমুক্ত। এই স্থানটিকে রুদ্রবাসও বলা হয়, কারণ ভগবান মহাদেব বা রুদ্র এখানে বসবাস করেন। ভগবান এখানে মহানন্দে বসবাস করেন, তাই অনেকের কাছে এটি হলো আনন্দবন। এদিকে এই যোগী তপস্বী এখানে শ্মশানেও ঘুরে বেড়ান, আর তাই এটি হলো মহাশ্মশান। ভগবান নিজেই এই স্থানটির নাম রাখেন কাশী, অর্থাৎ প্রকাশিত করা, যেখানে আছে জ্ঞানের আলো, যেখানে আছে মুক্তির আলো, আলোর শহর বারাণসী। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দির সহ প্রধান বিভিন্ন মন্দিরগুলি, এখানকার উল্লেখযোগ্য গঙ্গার ঘাট, ভোর ও সন্ধ্যা আরতি, রামনগর দুর্গ, সারনাথ, আর তার সাথে বারাণসী ভ্রমণের হোটেল, যাতায়াত খরচ ও এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি বারাণসী ভ্রমণের উদ্দেশ্যে। বারাণসী পর্যন্ত সরাসরি ট্রেন পাইনি, সেই কারণে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত যাব, তারপর সেখান থেকে চলে যাব বারাণসীতে। যে ট্রেনটা আজকে আমি ধরছি সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 12175 চম্বল এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে বিকেল 5টা 45 মিনিটে। তারপর বর্ধমান, গয়া, ধানবাদ এইরকম স্টেশন হয়ে ভোরবেলায় 4টে 40 মিনিটে পৌঁছে দেবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখান থেকে ট্রেন পথে যার দূরত্ব 663 কিলোমিটার, যাত্রাপথে ট্রেনটি মোট 12টি স্টেশনে দাঁড়াবে। মানে ট্রেনের কোচ পজিশনটা কেমন হয়েছে, প্রথমের দিকে জেনারেল বগি, 5টা জেনারেল বগি দিয়েছে, তারপরে স্লিপার 6টা স্লিপার আছে, তারপরে এসি ইকোনমি। এসি ইকোনমিতেই আমি এবারে যাচ্ছি। এসিতে যারা উঠবেন তারা একদম সামনের দিকে অনেকটা আপনাদেরকে হাঁটতে হবে। এই নেমে পড়লাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এই ট্রেনটা এত ভালো, মানে বেশিরভাগ দিনই এটা সময়ের আগেই এই স্টেশনে পৌঁছে দেয়। 4টে 47 নাগাদ এটা এসেছে, 4টে 40-এর সময় ছিল। আচ্ছা, আপনাদেরকে দুটো জিনিস বলে দিই। এখানে দুটো ওভারব্রিজ আছে, তো এই ওভারব্রিজ দিয়ে যেটা দিয়ে আপনারা উঠুন, ডান দিকে চলে যাবেন, ডান দিকে গিয়ে বাইরে এক্সিট, আর সেখানে গিয়ে গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে বারাণসীর দূরত্ব মানে গোদলিয়ার দূরত্ব হচ্ছে ওই 16 কিলোমিটারের মতো। যদি সরাসরি গাড়িতে যান তাহলে আপনাদের সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। যেহেতু এখন সকালবেলায় ফাঁকা পুরো, তাহলে কত আর সময় লাগবে। আর যদি অটোতে যান তাহলে একটু বেশি সময় লাগবে। যদি আপনারা বারাণসী স্টেশনে নামেন, মানে আমি ট্রেন পাইনি সেই কারণে আমি এখানে এসেছি। যদি বারাণসী স্টেশনে আসেন, বারাণসী স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার। ওই বারাণসী স্টেশন থেকে সামনে কিছুটা এগোলেই একটা ওভারব্রিজ, সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, যেটাই করে আপনারা ওই 8 ঘন্টার মধ্যে বারাণসীর গোদলিয়া চকে চলে যেতে পারবেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের বাইরেই বারাণসী যাওয়ার জন্য অটো ও গাড়ির স্ট্যান্ড আছে। রিজার্ভের রেটও এখানে দেওয়া আছে। অটোতে বারাণসী পর্যন্ত রিজার্ভের রেট 350 টাকা। এই স্টেশনের বাইরেই প্রধান রাস্তা, যেখান থেকে 250 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে আমি চলে আসি আমার শিবালা মোড়ের হোটেলে। হোটেল থেকে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব মাত্র
2 কিলোমিটার। বারাণসীতে আমি এই হোটেল শিবহাম ইনে ছিলাম। রুমের ভাড়া এসি ও জিএসটি নিয়ে দিন প্রতি 1800 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, গিজার আর বেশ ভালো রুম সার্ভিস আমি এখানে পেয়েছিলাম। এনাদের বিভিন্ন মানের ও দামের আলাদা আলাদা রুম আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এছাড়া বেশ কিছু হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছু জেনে ও হোটেলের রিভিউ দেখে আপনারা পছন্দ মতো বুকিং করে নিতে পারেন। আমার হোটেলের বাইরেই একটি বাঙালি খাবারের হোটেল আছে। এই আঙ্কেল কিচেনের খাবার কিন্তু খারাপ নয়। 2 জনের এক বেলার খাবারের খরচ 250 টাকার মতো। আপনারা চাইলে খেতে পারেন। তবে বারাণসীতে খাবারের দোকানের কোথাও কোনো অভাব নেই। একটু বিশ্রাম নিয়ে স্নান করে 40 টাকা দিয়ে একটি রিক্সা করে রওনা হলাম গোদলিয়া চকের উদ্দেশ্যে। সেখান থেকে হেঁটে 4 নম্বর দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করব। ই রিক্সা করেও গোদলিয়া চক যাওয়া যায়, তবে বেশ কিছুটা আগে তারা নামিয়ে দেয়। আপনারা যদি মনে করেন তাহলে বিশ্বনাথ গলি দিয়েও যেতে পারেন, ওদিকটা প্রচুর ভিড়, এইটা বেশ ফাঁকা ফাঁকা। আর এই সামনে ওদের যে শ্রী কাশী বিশ্বনাথজির যে ট্রাস্টের যে হেলথ সেন্টার আছে সেটা সামনে। যেমন ধরুন আমি এখন রিক্সা থেকে নামলাম, তো রিক্সা থেকে নেমে আমাকে অনেক যারা পুরোহিতরা আছে তারা ধরেছে, তো তারা বলছে যে পুজো করিয়ে দেবো, অনেক ভিড় আছে। আমার মনে হয় কি এনাদের ধরার থেকে আপনারা যে ট্রাস্টের যে সেন্টার আছে হেলথ সেন্টার, আপনারা সেখানে গিয়ে ওখান থেকে কথা বলে সঠিকভাবে একটা পুরোহিত নিতে পারেন, বা আপনারা যে ভিআইপি টিকিট বা সুগম টিকিট যেটা বলে সুগম দর্শন, তার 300 টাকা দিয়ে টিকিট করে নিতে পারেন, করে চলে যেতে পারেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আপনাদেরকে মন্দিরের টাইমিংসটা আগে বলে দিই। সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন। এর মাঝখানে বিভিন্ন রকম আরতি হয়, সেই আরতিটা শুরু হয় সকাল 3টে থেকে, মানে ভোর 3টের সময় একটা আরতি শুরু হয় যার নাম হচ্ছে মঙ্গল আরতি। 3টের সময় শুরু হয়, 3টে থেকে 4টে, যার জন্য খরচ হচ্ছে এক একজনের 500 টাকা। আর দিনের অন্যান্য সময় যে আরতিগুলো হয় সেগুলোর খরচ হচ্ছে 300 টাকা করে। যদি আপনারা ভিআইপি টিকিট বা সুগম দর্শনের যে টিকিট আছে সেই টিকিট যদি আপনারা নিতে চান তাহলে তার জন্য খরচ হচ্ছে এক একজনের 300 টাকা। তো আপনাদের যদি মনে হয় যে যারা অনেকক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না বা হাতে সময় কম আছে, তো আপনারা ভিআইপি টিকিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার, আপনারা এখানে আসবেন। এখান থেকে সমস্ত কিছু আপনারা জিজ্ঞাসা করে পুজোর সামগ্রী বা অন্যান্য কিছু যদি পুজোর অন্য কিছু কিনতে চান তো সেগুলো আপনারা কিনে নিতে পারবেন। শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে জুতো ও মোবাইল বিনামূল্যে জমা রাখা হয়, তবে ব্যাগ রাখা হয় না। যদি সুগম দর্শনের টিকিট করেন তাহলে মহিলাদের ছোট ব্যাগ ও মোবাইল রাখার জন্য বিনামূল্যে লকারের সুবিধা আছে। এছাড়া বাইরে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় সেখানে নির্দিষ্ট মূল্যে ক্যামেরা, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র জমা রাখা হয়। মূল্যবান জিনিসপত্র জমা রাখার আগে ভালো করে সব দেখিয়ে বুঝিয়ে তারপর জমা রাখবেন। মন্দিরের ভিতরে বেশ ভালো প্রসাদ বিক্রয় করা হয়। বারাণসী এমন একটি স্থান যা হৃদয় জুড়ে মর্যাদার সাথে, গৌরবের সাথে, মহিমার সাথে অচল অবস্থায় আছেন ভগবান শিব, বিশ্বেশ্বর বা বিশ্বনাথ। সেই কাশী বিশ্বনাথ মন্দিরেই এখন আমি আছি। পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে গড়ে ওঠা এই প্রাচীন কাশী। এই গঙ্গা নদীরই 2টি শাখা, বরুণা এবং অসি, এই 2 নদী থেকেই মনে করা হয় বারাণসী নামটি এসেছে। 2টি নদী এখনো আছে, তবে অসি নদী অনেক সরু হয়ে গেছে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, যেখানে অগণিত তীর্থযাত্রী, পর্যটকেরা ভগবানের আশীর্বাদ আর মোক্ষ লাভের উদ্দেশ্যে এখানে আসেন। মনে করা হয় যতটা পুণ্য সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকা অন্যান্য সব জ্যোতির্লিঙ্গগুলির দর্শনে ভক্তরা সব মিলিয়ে লাভ করেন, সেই সম পরিমাণ পুণ্যই কেবলমাত্র একবারই কাশী বিশ্বনাথ মন্দিরে ভগবানের দর্শন করে লাভ করা যায়। এই মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন সাধু বিশেষ ব্যক্তিরা পরিদর্শনে এসেছেন, যেমন আদি গুরু শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, গোস্বামী তুলসী দাস, মহর্ষি দয়ানন্দ সরস্বতী, গুরু নানকজি ও আরও অনেক বিশেষ শ্রদ্ধেয় ব্যক্তিরা। উত্তরপ্রদেশ সরকার 28শে জানুয়ারি 1983 সালে এই মন্দিরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। 1839 সালে পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং মন্দিরের 3টি চূড়ার মধ্যে 2টিকে সোনার পাতে মুড়ে দেন। উত্তরপ্রদেশ সরকার চেষ্টা করছেন যাতে 3য় চূড়াটিও সোনায় মুড়ে দেওয়া যায়।
এই মন্দির বহু প্রাচীন, আদিকাল থেকেই এখানে পূজা অর্চনা চলে আসছে। সেই সময় এই মন্দির পরিচিত ছিল বিশ্বেশ্বর মন্দির নামে। 1194 সালে মোহাম্মদ ঘড়ি মন্দিরকে ধ্বংস করে দেয়। এরপর আবার 1505 থেকে 1515 সালে সিকান্দার লোধি আবার এই মন্দির ধ্বংস করেন। প্রথম রাজা মান সিংহ এবং টোডরমল আকবরের সময়ে 1585 সালে এই মন্দির পুনর্নির্মাণ করেন, কিন্তু আবার 1669 সালে ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে দেয়। শেষে 1780 সালে ইন্দোরের রানী শ্রদ্ধেয় অহিল্যাবাই হোলকারজি এই বর্তমান মন্দিরের নির্মাণ করেন। এই নতুন করিডোরটির নির্মাণ হয় 2021 সালে। প্রতিদিন গড়ে 45,000 শ্রদ্ধালু এই মন্দির পরিদর্শনে আসেন। এই কারণে খুব সকালের দিকে এই মন্দির পরিদর্শনে আসতে পারলে ভালো হবে। শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের পাশ দিয়েই শ্রী অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার রাস্তা আছে। এই শ্রী অন্নপূর্ণা মন্দিরে দুটি পথে আপনারা আসতে পারেন, একটি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে আর একটি পুরনো বিশ্বনাথ গলি দিয়ে। অন্নপূর্ণা দেবীকে মা ভবানীও বলা হয়ে থাকে, দেবী পার্বতীরই একটি রূপ বলে মনে করা হয়। যদিও এখানে মানুষ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন, তবে এই দুটি মন্দির কোনোভাবেই বাদ দেওয়া যায় না। কাশী বিশ্বনাথজির মন্দির থেকে এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর এখান থেকে ডান দিকে একটা রাস্তা আছে, এইটা। এইটাতে করে আপনারা কালভৈরবজির যে মন্দির আছে সেখানে চলে যেতে পারবেন। লোকাল যে মানুষরা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তো তারাও বলে দেবে। হাঁটা পথে মিনিট 15-20। এই যে আমি এই রাস্তাটা দিয়ে এলাম, তারপরে এখানে বোর্ড দেওয়া আছে কালভৈরবজির মন্দির। মনে করা হয় এই মন্দির কাশীর বা বারাণসীর সব থেকে প্রাচীন মন্দির। ভগবান শিবের ভয়ঙ্কর রূপ হচ্ছে কাল ভৈরব। কাল কাল মানে সময়, আবার কাল মানে মৃত্যু। মনে করা হয় এই ভয়াল ভয়ঙ্কর রূপ তিনি তখনই ধারণ করেন যখন তাকে কাউকে বধ করতে হয়। এই রূপে তার বাহন হচ্ছে একটি কুকুর। রূপো দিয়ে নির্মিত একটি বিগ্রহ এখানে আছে, গলায় কঙ্কালের মালা, ময়ূরের পালক দিয়ে সাজানো, বেশ অন্যরকম। মনে করা হয় এই কাল ভৈরব হলো বারাণসীর রক্ষাকর্তা। তার দর্শন ছাড়া বারাণসী ভ্রমণ সম্পূর্ণ হয় না। আসুন এবার আপনাদেরকে পৃথিবীর সব থেকে প্রাচীন শহর বারাণসীর আরো একটি প্রাচীন মন্দির দেখাবো, যার নাম মহামৃত্যুঞ্জয় মন্দির। কালভৈরবজির মন্দির থেকে একটি সোজা রাস্তা এই মন্দিরের দিকে চলে যায়, মিনিট 10 হাঁটা পথ মাত্র। শিবপুরাণ অনুযায়ী ভগবান শিব মা পার্বতীকে গোপনীয়তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সেই মন্ত্র কিভাবে পাঠ করতে হবে সেটি জানান। এই মন্ত্র রুদ্র অভিষেক বা রুদ্র যজ্ঞের সময় পাঠ করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া ভক্তরা বিশ্বাস করেন এই মন্ত্রের সঠিক পাঠ করলে অনেক জটিল রোগের হাত থেকে রেহাই মেলে। এইখানে একটি প্রাচীন কুয়ো আছে, যার জল পান করলে মনে করা হয় অনেক রোগ সেরে যায়। তবে এটা কুসংস্কার ছাড়া আর কিছু নয়। আজকে সকাল থেকে যখন থেকে বেরিয়েছি তখন থেকে অনেকগুলো মন্দির আপনাদেরকে দেখালাম। সবার প্রথমে শ্রী কাশী বিশ্বনাথজির মন্দির দেখিয়েছি, তারপরে আপনাদেরকে কালভৈরবজির মন্দির দেখালাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। এবার একটা এমন জায়গা আপনাদেরকে দেখাবো যেটা পর্যটকদের কাছে খুব একটা পরিচিত নয়, খুব একটা মানুষ এখানে আসেন না, তবে খুব সুন্দর একটা জায়গা, একটা মিউজিয়াম। এইটার জন্য না আপনি গুগল ম্যাপের সাহায্য নেবেন, আপনি খুব সুন্দরভাবে চলে আসবেন। বা লোকাল যে মানুষরা আছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন তারাও আপনাদেরকে গাইড করে দেবে, বলে দেবে। যে মিউজিয়ামটায় আমরা এখন যাচ্ছি সেখানে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, সনাতন ধর্ম, দেওয়াল চিত্র, তারপরে হস্তশিল্প, এইসব খুব সুন্দরভাবে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে প্রাচীন কাশীকে বা বারাণসীকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই এই মিউজিয়ামটা আপনাদেরকে
ভিজিট করতে হবে। সাথে একটা খুব সুন্দর মহাদেব মন্দিরও দেখাবো, যার নাম হচ্ছে লালেশ্বর মহাদেব মন্দির, আর তার সামনেই হচ্ছে ঘাট। এই আমি এসে গেছি, এই হচ্ছে কাশীধাম এইটা। আর এই সামনে প্রবেশদ্বার আছে, আসুন দেখি যদি টিকিট করার কিছু থাকে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা আছে। কাশীধাম মিউজিয়ামের সামনের দিক দিয়ে নিচে নামলেই চলে আসবে ব্রহ্মাঘাট। ডান দিকে কয়েক পা এগোতেই এসে পড়লাম প্রাচীন পঞ্চগঙ্গা ঘাটে। 5টি নদীর সঙ্গম স্থল হলো এই পঞ্চগঙ্গা ঘাট। গঙ্গা, যমুনা, সরস্বতী, কিরণ ও ধূপপাপ। একটি সময় এখানে দারুণ সমৃদ্ধশালী শ্রী বিন্দু মাধবজির মন্দির ছিল, যার জন্য এই ঘাটেরও নাম ছিল বিন্দু মাধব ঘাট। সেই সময় দশাশ্বমেধ ঘাটের থেকেও এগিয়ে রাখা হতো এই বিন্দু মাধব ঘাটটিকে। 1673 সালে ঔরঙ্গজেব সেই মন্দির ধ্বংস করে লুটপাট করে সেখানে আলমগীর মসজিদ নির্মাণ করেন। পরবর্তীকালে মসজিদের পাশে শ্রী বিন্দু মাধবজিকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এই ঘাট দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সেই মন্দির ও মসজিদ আপনারা দেখে নিতে পারেন। বহু গুণী মানুষের পায়ের ধুলো এই ঘাটে পড়েছে। বারাণসীতে অজস্র ঘাটগুলির মধ্যে 84টি ঘাট খুবই জনপ্রিয়, তবে তার মধ্যে প্রধান 5টি ঘাট হল অসিঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আদি কেশব ঘাট ও এই পঞ্চগঙ্গা ঘাট। মণিকর্ণিকা ঘাটের দিকে হাঁটতে হাঁটতে ভোসলে ঘাট পার করে এসে পৌঁছালাম গঙ্গামহল ঘাটের কাছে। বারাণসীতে এমনিতে তো সহস্র দেবদেবীর মন্দির আছে, তবে আজকে এমন একটি মন্দির আপনাদের দেখাবো যেটি স্থানীয় মানুষদের কাছে অতি পবিত্র। শ্রী শঙ্কটা মাতার মন্দির। মনে করা হয় ইনি মা চণ্ডীর অবতার, আর পাণ্ডবগণ যখন বনবাসে যান তখন এই মায়ের পুজো দিয়েই গিয়েছিলেন। মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি করা যায় না, তবে মায়ের বিগ্রহটি দেখার মতো। মণিকর্ণিকা ঘাটের ঠিক আগেই এই অপূর্ব হেলানো মন্দিরটিকে দেখতে পাওয়া যায়। এর নাম রত্নেশ্বর মহাদেব মন্দির। মনে করা হয় পৃথিবীতে যে 2টি হেলানো মন্দির আছে তাদের মধ্যে এটি অন্যতম। অনেকে বলেন পিসার টাওয়ারের থেকে এটি বেশি ঝুঁকে আছে। এই মন্দিরের ইতিহাস খুবই রহস্যজনক, তবে আমার কাছে এই মন্দিরের গঠন শৈলী দারুণ লাগে। বেশিরভাগ সময়ই এই মন্দিরের গর্ভগৃহ জলের তলায় থাকে, কেবলমাত্র কয়েক মাস যখন জল কম থাকে সেই সময়টি ছাড়া। এই মন্দির নির্মাণ করা হয় নাগারা স্থাপত্য শৈলীতে, ঠিক যেমন আমরা কাল ভৈরবজির মন্দিরে দেখতে পাই। তবে কে এই মন্দির নির্মাণ করেন সেটি সঠিকভাবে জানা যায়নি। কিংবদন্তি অনুযায়ী রাজা মান সিংয়ের একজন ভৃত্য তার মা রত্নাবাইজির স্মরণে এই মন্দিরের নির্মাণ করেন। নির্মাণ করার পর
অহংকারের সাথে তিনি বলেন এই মন্দির নির্মাণ করে তিনি তার মায়ের ঋণ শোধ করে দিয়েছেন। আর সেই থেকেই মন্দিরে অভিশাপ লাগে। এই কারণে এই মন্দিরটিকে মাতৃঋণ মহাদেবও বলা হয়। অন্য একটি কিংবদন্তি অনুযায়ী মহারানী অহিল্যাবাইজির ভৃত্য রত্নাবাইজি এই মন্দিরের নির্মাণ করেন আর নিজের নামেই নাম দেন রত্নেশ্বর মহাদেব মন্দির। এইটা জানার পর মহারানী তাকে অভিশাপ দেয় আর মন্দির ধীরে ধীরে ঝুঁকে যায়। এই হলো প্রাচীন মণিকর্ণিকা ঘাট, হিন্দু ধর্ম অবলম্বী মানুষের কাছে সবথেকে পবিত্র শ্মশান, মহাশ্মশান। এখানে ভগবান শিব স্বয়ং মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র বলে দেন যাতে তার মোক্ষ লাভ হয়। বহু প্রাচীন এই ঘাট বৈদিক যুগে এর নির্মাণ করা হয়েছিল। এছাড়া এইখানে দেবী সতীর কানে দুলও পড়েছিল, মণিকর্ণিকা, সেই কারণে এইটাও একটি সতীপীঠ। এইখানে একটি কুণ্ড আছে যার নাম মণিকর্ণিকা কুণ্ড। মনে করা হয় সেটি নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে মণিকর্ণিকা ঘাট যাওয়ার পথে এখানকার একটি বিখ্যাত লস্যির দোকান আছে যার নাম ব্লু লস্যি। দেশ বিদেশের বহু মানুষ এখানে ভিড় জমান লস্যির স্বাদ নেওয়ার জন্য। প্রায় 90 রকমের লস্যি এখানে পাওয়া যায়, স্বাদও বেশ ভালো, যদিও দামটা একটু বেশি বলেই আমার মনে হলো। 2 ধরনের লস্যি আমি এখানে নিয়েছিলাম, প্রতিটারই দাম পড়েছিল 120 টাকা করে। দেশ বিদেশের বহু মানুষ এখানে লস্যি খেয়ে দেয়ালে তাদের স্মৃতি এখানে রেখে যান। বারাণসী ভ্রমণের একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য হল গঙ্গা আরতি, যার মধ্যে সন্ধ্যাবেলার দশাশ্বমেধ ঘাট ও তার পাশের রাজেন্দ্র প্রসাদ ঘাটের সন্ধ্যা আরতির সারা দেশ জুড়ে খ্যাতি আছে। যদিও নৌকা রিজার্ভের জন্য অনেক অতিরিক্তই ভাড়া চাইছিল, তাও 1400 টাকায় অবশেষে একটি ছোট নৌকা রিজার্ভ করতে পেরেছিলাম। যে কোনো গঙ্গার ঘাট থেকেই নৌকা শেয়ার বা রিজার্ভ করে নেওয়া যাবে। শেয়ারে নৌকা অনুযায়ী 200 থেকে 500 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। গঙ্গার ঘাটে কিছুক্ষণ শান্তভাবে দাঁড়িয়ে থাকলেই দরদামের বিষয়টি আপনারা বুঝতে পেরে যাবেন। সন্ধ্যা আরতি শুরু হওয়ার ঘন্টাখানেক আগেই নৌকায় উঠে যাওয়া উচিত, না হলে অনেক দূর থেকে বা অন্য নৌকার আড়াল দিয়ে আরতি দেখতে হবে। আমার নৌকাটির সাথে কথা হলো যে আমাকে ওসিঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ঘুরিয়ে তারপর দশাশ্বমেধ ঘাট থেকে আরতি দেখাবে। এই দশাশ্বমেধ ঘাটটিকে নিয়ে 2টি পুরাণ আছে। প্রথমটি হলো ব্রহ্মাজি ভগবান শিবকে অভ্যর্থনা করার জন্য এই ঘাটের নির্মাণ করেন। আবার অন্যটি অনুযায়ী ব্রহ্মাজি যজ্ঞের সময় এখানে 10টি ঘোড়ার বলি দেন, আর সেই জন্যই দশাশ্বমেধ ঘাট। মনে করা হয় 1740 থেকে 1748 সালের মধ্যে পেশোয়া বালাজি বাজিরাও এই ঘাটটি নির্মাণ করেন, আর ইন্দোরের রানী অহিল্যাবাই হোলকারজি 1774 সালে এই ঘাটটি সংস্কার করে দেন। প্রতিদিন এই ঘাটে গঙ্গা আরতি হয়। ভগবান শিব, অগ্নি, সূর্য ও সারা বিশ্বকে উৎসর্গ করে মা গঙ্গার সাথে এক দারুণ সুন্দর অনুষ্ঠান এখানে পালন করা হয়। সন্ধ্যা আরতি দেখে সেদিন গোদলিয়া চকে এসেছিলাম। এইখানের জমজমাট ব্যাপারটি আমার বেশ ভালো লাগে। প্রাচীন বিশ্বনাথ গলিও এই রাস্তাতেই পড়ে। রাস্তাটি সোজা চলে যায় দশাশ্বমেধ ঘাটের দিকে, আর বিপরীত দিকে হাঁটলে একটি বিখ্যাত চাটের দোকানে চলে যাওয়া যায়, যেখানে ভিড় সব সময় অনেকটা মেলার মতো থাকে। বিখ্যাত কাশী চাট ভান্ডার, 50 টাকা করে 2 রকমের চাট সেদিন আমি খেয়ে দেখেছিলাম, যার স্বাদের কোনো তুলনা নেই। বারাণসী ভ্রমণের দ্বিতীয় দিনে ভোরবেলায় রওনা হলাম ওসি ঘাটের উদ্দেশ্যে।
আমার হোটেল শিবালা মোড় থেকে ওসিঘাটের দূরত্ব 1 কিলোমিটারের মতো। পায়ে হেঁটে ওই মিনিট 10 বা 15 মতন সময় লাগবে। তবে আপনারা আপনাদের হোটেলের দূরত্ব অনুযায়ী একটি টোটো বা অটো করে নিতে পারেন। বারাণসীতে বিভিন্ন মন্দির ও ঘাট ঘুরে দেখা যায় পায়ে হেঁটেই। তবে যাদের হাঁটতে সমস্যা আছে তারা অতি অবশ্যই একটি ই-রিক্সা বা অটো রিজার্ভ করে নেবেন। রিজার্ভের জন্য খরচ হবে দিনপ্রতি 1000 টাকা। চাইলে কিছুটা রাস্তা হেঁটে আর কিছুটা রাস্তা শেয়ারে ই-রিক্সাতে ঘুরে দেখে নিতে পারেন। এতে অনেকটা পয়সার সাশ্রয় হবে। প্রতিদিন ভোর 5টায় এখানে শুভে বানারস অনুষ্ঠিত হয়। ভোরের গঙ্গা আরতি, যোগা, সংকীর্তন, বৈদিক মন্ত্র উচ্চারণ, সঙ্গীত, এই সব কিছু আর তার সাথে মনোমুগ্ধকর সূর্যোদয় মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। শীতের সময় ভোর 5:40 থেকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যদিও আমার সেখানে পৌঁছাতে আরতি প্রায় শেষের পথে। শীতের সময়টায় প্রচুর পরিমাণে শঙ্খ, চিল ও বিভিন্ন পরিযায়ী পাখি এখানে আসে। আগের দিন একটি ঝুড়ি ভাজার প্যাকেট কিনে ব্যাগে রেখে দিয়েছিলাম। সকালবেলায় দরদাম করে 700 টাকা দিয়ে একটি নৌকা রিজার্ভ করে ফেললাম এই সুন্দর পরিবেশে মা গঙ্গায় ভেসে পড়ার জন্য আর সেই পাখি দেখার জন্য। ওসিঘাটের সামনের ঘাটটাই হলো পবিত্র তুলসী ঘাট। এই তুলসী ঘাট বারাণসীর বিখ্যাত ঘাটগুলির মধ্যে অন্যতম। এই জায়গাটিতেই মধ্যযুগীয় সাধু, কবি, শ্রদ্ধেয় গোস্বামী তুলসী দাস মহাকাব্য রামায়ণের অধি ভাষায় রচনা করেন। মনে করা হয় যখন গোস্বামী তুলসী দাসজি তার লেখা শেষ করেছিলেন, ভুল করে তার হাত থেকে সেই পাণ্ডুলিপি গঙ্গার জলে পড়ে যায়। তবে অবাকভাবে সেটি জলে ভাসতে থাকে আর তারপর উদ্ধারও করা হয়। গোস্বামী তুলসী দাসজি হনুমান চল্লিশারও রচনা করেছিলেন। এই ঘাটটির আগের নাম ছিল লোলার ঘাট। পরে 1941 সালে বলদেও দাস বিল্লা এই ঘাটটিকে বাঁধিয়ে দেন আর নামকরণ করা হয় তুলসী ঘাট নামে। এইখানে একটি কুস্তির আখাড়া আছে যেটা সেই সময় থেকেই চলে আসছে। গোস্বামী তুলসী দাসজির পায়ের খড়ম এবং যে নৌকায় করে তিনি যাতায়াত করতেন সেই নৌকারই কাঠের একটি টুকরো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। তুলসীঘাট থেকে মিনিট 15 হেঁটে আমি শ্রী দুর্গা মাতার মন্দির, দুর্গা কুণ্ড এবং শ্রী দুর্গা বিনায়ক গণেশজিকে দেখতে চলে এলাম। এই হলো দুর্গা মাতার মন্দির আর এর পাশের জলাশয়টি হলো পবিত্র দুর্গা কুণ্ড। এই মন্দিরের উচ্চতা 279 ফুট। অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশের নাটোরের রানী ভবানী এর নির্মাণ করেন। এই দুর্গা কুণ্ডের সাথে মা গঙ্গার যোগাযোগ আছে। জোয়ারের সময় এই কুণ্ডের জল অনেকটা বেড়ে যায়। এইখান থেকে কয়েক পা এগোলেই তুলসী মানস মন্দির এবং তার উল্টো দিকেই নবনির্মিত ত্রিদেব মন্দির। দুর্গা মন্দির থেকে কয়েক পা এগোলেই চলে আসবে আরও একটি সুন্দর মন্দির। গোস্বামী তুলসী দাসজির স্মরণে এই মন্দিরের নির্মাণ করা হয়েছে, যার নাম তুলসী মানস মন্দির। এই মন্দিরটি শুভ উদ্বোধন করেছিলেন সেই সময়ের ভারতবর্ষের প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1964 সালে সুরেখা পরিবার এই মন্দিরের নির্মাণ করেন, যারা হাওড়ার বাঁধাঘাটের বাসিন্দা। এই মন্দিরের ভিতরের দেওয়ালে রামচরিত মানস এবং দোহার বিভিন্ন পংক্তি খোদাই করা আছে। এছাড়া এর ভিতরে একটি মিউজিয়াম আছে যার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, সেটাও আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন পুরাণ মডেলের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ত্রিদেব মন্দির থেকে
সামনের দিকে কিছুটা এগোলে একটি রাস্তা ডান দিকে সোজা চলে যায় সংকটমোচন হনুমানজির মন্দিরে। এই মন্দির ওশি নদীর একদম তীরেই অবস্থিত, তবে এখন তো জল খুবই কম আর সেই ওশি নদী এখন হয়ে গিয়েছে ওশি নালা। এই হনুমানজির মন্দিরটি 16শ শতাব্দীতে গোস্বামী তুলসী দাসজি নির্মাণ করেছিলেন। মনে করা হয় তিনি এখানে তার দেখাও পেয়েছিলেন। শ্রী রামচরিত মানসের অনেকটাই এখানেই তিনি রচনা করেছিলেন। মঙ্গলবার আর শনিবার এখানে খুব ভিড় হয়। ভক্তরা শনিদেবের ক্রোধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রদ্ধার সাথে হনুমানজির এখানে উপাসনা করেন। মন্দিরের মধ্যে কোনো রকম ফটোগ্রাফি করা যায় না। সংকটমোচন মন্দির থেকে রওনা হলাম BHU নতুন কাশী বিশ্বনাথ মন্দির দেখতে। দূরত্ব প্রায় 4 কিলোমিটার, সেই কারণে 15 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে শেয়ারে চলে এলাম BHU গেটের সামনে। এখান থেকে আবার 10 টাকা ভাড়া দিয়ে মন্দির যাওয়ার জন্য অনেক শেয়ার রিক্সা পাওয়া যায়। BHU গেটের খানিকটা আগেই শ্রী গুরু রবিদাস গেট। এই মোড়ের ডান দিকের রাস্তাটাই সোজা চলে গেছে BHU গেটের কাছে। এই মোড়ের বাঁ দিকেই দুটি বিখ্যাত খাবারের দোকান আছে। একটি চাচিকি দোকান, যেখানে খুব ভালো কচুরি পাওয়া যায়, যদিও এটি দুপুরের আগেই বন্ধ হয়ে যায় আর মাত্র এক বেলাই খোলা থাকে। আর একটি হলো পেহেলওয়ান লস্যি। এখানকার লস্যি আর মালাইও দারুণ ভালো খেতে। দাম প্রতিটি 60 টাকা করে। BHU কাশী বিশ্বনাথ মন্দিরটি দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তাই এই লম্বা সময়ের মধ্যে আপনাদের যখন সময় হবে সেই অনুযায়ী আপনারা আসতে পারেন। 1930 সালে পণ্ডিত মদন মোহন মালবিয়া পরিকল্পনা করেন এই মন্দির নির্মাণ করার। বিড়লা পরিবার এর দায়িত্ব নেয়। বেশিরভাগটাই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। 1931 সালে এর কাজ শুরু হয় আর কাজ শেষ হয় 1966 সালে। মন্দিরের ভিতরের মার্বেল পাথরের মধ্যে ভগবদ গীতা অন্তর্লিখিত আছে। শুধুমাত্র বিশ্বনাথজি নন, আরও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ এখানে দেখতে পাবেন। এই মন্দির চত্বর বেশ জমজমাট। পুজোর সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। BHU মন্দির থেকে আমি চলে আসি BHU গেটের কাছে। এই জায়গাটিকেই লঙ্কা বলা হয়। রাস্তা পার করে শেয়ারে অটোতে 15 টাকা ভাড়া দিয়ে মিনিট 20-র মধ্যেই পৌঁছে যাই ঐতিহাসিক রামনগর দুর্গে। লঙ্কা থেকে এই জায়গাটির দূরত্ব খুব বেশি নয়, ওই 5 কিলোমিটারের মতো। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং গঙ্গার পূর্ব পাড়ে এই দুর্গের নির্মাণ করেন। এখনও এই দুর্গের বেশিরভাগ অংশই রাজ পরিবারের দখলে। মহারাজা অনন্ত নারায়ণ সিং এখন বর্তমান রাজা। যখন তিনি এখানে থাকেন তখন রাজ পরিবারের নিজস্ব পতাকা এখানে উঠতে থাকে। এই দুর্গ নির্মাণ করা হয় চুনার বেলেপাথর দিয়ে। মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে এর নির্মাণ করা হয়। অনেকে বলেন এই বিশাল দুর্গ যদি না থাকতো তাহলে গঙ্গা নদীর গতিপথ পাল্টে যেত। এটি এমন একটি দুর্গ যেটি সব সময় কাশী রাজাদের অধীনেই ছিল আর কেউ এটি কখনো দখল করতে পারেনি। এখানে একটি জ্যোতিষ ঘড়ি আছে, যেটাতে কেবলমাত্র সময় নয়, বছর, মাস, সপ্তাহ, দিন এই সব জানতে পারা যায়। সাথে সূর্য, চন্দ্র, তারা ও অন্য গ্রহের স্থিতিও জানা যায়। ঘড়িটি বানিয়েছিলেন 1872 সালে বি মূলচাঁদ। এর সাথে একটি সূর্য ঘড়িও এখানে আছে, যেটা মনে করা হয় মহাভারতের সময় থেকে এখানে আছে। পুরাণ অনুযায়ী মা অন্নপূর্ণা যখন ব্যাসজিকে কাশী থেকে বিতাড়িত করেন তখন এখানেই এসে তিনি বসবাস শুরু করেছিলেন আর এখানেই বেদ ব্যাসজি মহাভারতের রচনাও করেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দুর্গ পর্যটকদের জন্য খোলা থাকে। কোনো রকম প্রবেশ মূল্য এখানে লাগে না, তবে ভিতরের যে মিউজিয়ামটি আছে সেটি দেখার জন্য বড়দের 80 টাকা আর ছোটদের 20 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা যায় না। আজ বারাণসী ভ্রমণের শেষ দিন। ভালো করে বিশ্রাম নিয়ে একটু দেরি করে 12টা নাগাদ বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে। গোদলিয়া থেকে সারনাথ বুদ্ধিস্ট টেম্পলের দূরত্ব 9.2 কিলোমিটার। একটি টোটো রিজার্ভ করে নিলাম 600 টাকায়। আপনারা চাইলে একটি গাড়িতেও চলে যেতে পারেন সারনাথ। আর সব থেকে কম খরচে যদি যেতে চান তাহলে বারাণসী বাস স্ট্যান্ড থেকে বাসে করেও চলে যেতে পারেন। ভাড়া পড়ে মাত্র 35 টাকা। এই সারনাথ বেশ জমজমাট এলাকা। খাওয়া দাওয়া এবং কেনাকাটার দোকান এখানে অনেক পেয়ে যাবেন। রিক্সাতে সারনাথ পৌঁছাতে ঘন্টাখানেকের মতন সময় লাগবে।
ভ্রমণের দ্রষ্টব্য অনুযায়ী সারনাথকে 3টি ভাগে ভাগ করা যায়। একদম প্রথমেই যেখানে একটি বিশালাকার ভগবান বুদ্ধের মূর্তি আছে, আরেকটি হলো মিউজিয়াম এবং সবার শেষেরটি হলো যেখানে স্তূপা আছে। এই সারনাথ নামটি এসেছে সংস্কৃত শব্দ সারঙ্গনাথ থেকে, যার অর্থ হরিণের ভগবান। তবে এই স্থানটি আরো অনেকগুলি নামেও পরিচিত, যেমন ঈশিপতন, ঋষিপতন, মৃগদয় ও মৃগদাভ। বিভিন্ন মহামানবের আবির্ভাব এখানে হয়েছে, তাই ঈশি ও ঋষিপতন। আর হরিণের উদ্যান থাকার কারণে মৃগদয় ও মৃগদাভ। বৌদ্ধ সংস্কৃতি অনুযায়ী 528 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 35 বছর বয়সে বিহারের গয়াতে, যখন বিহারের নাম ছিল মগধ, সেখানের উরুভেলাতে নিরঞ্জনা নদীর তীরে ভগবান বুদ্ধ মোক্ষ লাভ করেছিলেন। আর এরপর ঠিক এখানেই প্রথমবারের জন্য তার 5 জন শিষ্যদের ধার্মিক বক্তৃতাও দিয়েছিলেন। আর এইভাবেই প্রথমবারের জন্য বৌদ্ধ সংঘের অস্তিত্ব লাভ হয়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মের দারুণ বিকাশ এখানে ঘটে, আর তাতে হিন্দু রাজাদের বিশেষ কোনো আপত্তি ছিল না। কিন্তু দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ইসলামিক সম্রাটরা এর ব্যাপক ধ্বংস সাধন করেন। মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক ব্যাপকভাবে লুটপাট আর হত্যা চালান। যারা বেঁচে যান তারা নেপাল, সিকিম, তিব্বত ও দক্ষিণ ভারতের দিকে চলে যান। এরপর তাদের সেই ফেলে যাওয়া নিদর্শনগুলিরও ধীরে ধীরে লুটপাট হতে থাকে। বেশ কিছু স্তূপা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো এখানে অবশিষ্ট রয়েছে, যেগুলো আপনাদের একে একে ঘুরিয়ে দেখাবো। এই সামনের যে পিপুল গাছটি দেখছেন, এটা বুদ্ধগয়াতে যেখানে ভগবান বুদ্ধ মোক্ষ লাভ করেছিলেন সেই পিপুল গাছের একটি শাখাটি ওখান থেকে এখানে এনে বসানো হয়। আর এই যে মাঝখানের বড় মূর্তিটি দেখছেন, এটা সেই মুদ্রা যেভাবে তিনি বুদ্ধগয়াতে মোক্ষ লাভ করেছিলেন। মাঝের যে মূর্তিটা আছে, এই মুদ্রাটিকে বলা হয় অভয় মুদ্রা, এটাকে আশীর্বাদের মুদ্রাও বলা হয়। আর দুই ধারের যে দুটি মূর্তি দেখছেন, এটা হলো ধর্মচক্র পরিবর্তন মুদ্রা, যাকে শিক্ষার মুদ্রাও বলা হয়। এর পাশেই একটি থাই টেম্পল আছে, যার মধ্যে ভগবান বুদ্ধের 9 ফুট উঁচু একটি পাথরের মূর্তি আপনারা দেখতে পাবেন। একটি গোটা পাথরকে কেটে এটা নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের যাবতীয় খরচ এবং রক্ষণাবেক্ষণ থাইল্যান্ডের সরকার কর্তৃক করা হয়। সারনাথের এই যে বিশাল বড় মূর্তিটি আপনারা দেখছেন, এটি আফগানিস্তানের বামিয়ানে যে বৌদ্ধ মূর্তি, তার অনুকরণে তৈরি করা হয়েছে। 2001 সালে মার্চ মাসে তালিবান নেতা মুল্লা মোহাম্মদ ওমর বামিয়ানের বৌদ্ধ মূর্তিটি ধ্বংস করে দেয়। তারপর এখানে 2011 সালে এই মূর্তিটি নির্মাণ করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করেছিলেন। এর উচ্চতা 80 ফুট। যদিও দ্বাদশ শতাব্দীতে অশোক স্তম্ভ ভেঙে ফেলা হয়েছিল, তবে তার বেশ কিছু উদ্ধার করা গেছে। সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সেটি রাখা আছে। এই অশোক চক্রের প্রতীকী ব্যবহার করা হয় সুপ্রিম কোর্টে এবং চক্রের ব্যবহার করা হয় জাতীয় পতাকায়। চুনার পাথর দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। একদম উপরের দিকে সম্রাট অশোকের লায়ন ক্যাপিটাল, তার ঠিক নিচে যেখানে চক্র আছে, যাতে 24টি স্পোক আছে, সেটিকে মণ্ড বলা হয়। আর তার ঠিক উল্টো দিকে উল্টানো পদ্মফুলের মতন যেটি দেখতে পাচ্ছেন, তাতে 16টি পাপড়ি আছে। একদম নিচের দিকে সম্রাট অশোকের বিভিন্ন লিপি, তার নিচে কুষাণ লিপি এবং তার নিচে গুপ্ত সাম্রাজ্যের লিপি খোদাই করা ছিল। সারনাথে যেখানে বড় মূর্তিটি আছে, সেখান থেকে খানিকটা এগিয়ে গেলেই মিউজিয়াম এবং স্তূপা দেখা যায়। এই মিউজিয়াম, স্তূপা এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি দেখার জন্য টিকিট করতে হবে। মূল্য মিউজিয়ামের টিকিট সমেত মোট 30 টাকা। মিউজিয়ামের জন্য টিকিটের মূল্য মাত্র 5 টাকা। বিকেল 5টা পর্যন্ত এই বিভাগটি খোলা থাকে। আপনারা চাইলে অনলাইনেও টিকিট করে নিতে পারেন। অনলাইনে টিকিট করলে 25 টাকার টিকিটটা 20 টাকা পড়বে। এই যে বিশাল বড় অপূর্ব স্তূপাটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম ধামেক স্তূপা। 141 ফুট উঁচু, 92 ফুট চওড়া, 92 ফুট লম্বা। এই স্তূপাটির নির্মাণ করা হয়েছিল 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে। ধর্মকেশ কথাটির অর্থ ধর্মকে আলোড়িত করা। সেই থেকেই এই স্তূপাটির নামকরণ করা হয়েছে ধামেক স্তূপা। গুপ্ত সময়কালের ভাস্কর্য ও ব্রাহ্মী লিপি এখানে দেখা যায়। হিউয়েন সাংয়ের লেখা অনুযায়ী এখানে 1500টিরও বেশি সন্ন্যাসীরা একসময় থাকতেন। এই ধামেক স্তূপাটি বাদেও আপনারা আরো বিভিন্ন জিনিসগুলি এখানে দেখে নিতে পারেন, যেমন ঠিক যেখানটায় সম্রাট অশোকের স্তম্ভটি ছিল, প্রাচীন মূলগন্ধাকুটি বিহার, ধর্মচক্র জিনা বিহার, চৌখাদি স্তূপা ও আরো অনেক কিছু। এছাড়া এখানে একটি শ্রীলঙ্কান টেম্পল আছে, যেখানে ভগবান বুদ্ধের অস্থি রাখা আছে। এই চত্বরের মধ্যে এটিই হলো প্রধান মন্দির। কার্তিক পূর্ণিমায় এখানে ভীষণ ভিড় হয়। দেশ বিদেশ থেকে বহু ভক্তের এখানে সমাগম ঘটে। ভগবান বুদ্ধের অস্থিটি সেই সময় জনসমক্ষে আনা হয়। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।